সারা বছর যে এরিয়া কমিটিগুলো পরিচর্যা করার কাজ করেছি সেই এরিয়া কমিটিগুলো সম্মেলনে থাকতে পারলাম না। এই আক্ষেপটা রয়ে গেল। আমার কোথায় গুণ, আমার কোনটা ভালো, আমার কোথায় দুর্বলতা, আমার কোথায় ত্রুটি, বা আমার কোথায় আরো সংযত হওয়া উচিত। এবার এনকোয়ারি কমিটির রিপোর্ট অনুযায়ী কি করা হবে সেটা তো পার্টির রাজ্য নেতৃত্ব ঠিক করবে। এটাই তো কমিউনিস্ট পার্টি। ষড়যন্ত্র প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য আছে। মাঝে কিছু মুহূর্ত ছিল যে সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য, এখন সাসপেনশন উঠে যাওয়া তন্ময় ভট্টাচার্য, কতটা স্বস্তি বা কতটা পরিবর্তন জীবনে? না, পরিবর্তন খুব বেশি কিছু না। এটা তো পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন ছিল, সুতরাং ন্যাচারালি এনকোয়ারি একদিন শেষ হবে এবং সেই দিন সাসপেনশন প্রত্যাদিত হবে। পার্টির ফর্ম যারা সমস্ত মানুষ এটা জানতেন, আমি তো জানতামই। স্বাভাবিকভাবেই আমার কাছে প্রথম থেকেই ম্যাটার্স অফ ডেজ ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সাসপেনশন প্রত্যাদিত হলো, আর 5 জনের মতো আমিও খুশি, খুব সঙ্গতভাবে। কিন্তু কথাটা হচ্ছেই যে প্রত্যাদিত হলো যে সময়টায়, সেই সময়ের ভেতর অনেকগুলো এরিয়া কমিটির সম্মেলন হয়ে গেছে। ঘটনাচক্রে আমার নিজের দায়িত্বে 3টে এরিয়া কমিটিরও সম্মেলন হয়ে গেছে, যে সম্মেলনগুলোতে আমি থাকতে পারলাম না। সারা বছর যে এরিয়া কমিটিগুলো পরিচর্যা করার কাজ করেছি সেই এরিয়া কমিটিগুলো সম্মেলনে থাকতে পারলাম না। এই আক্ষেপটা রয়ে গেল। কারণ আমার কাছে সম্মেলন মানে হচ্ছে সবচাইতে বেশি শেখার জায়গা। একেবারে নিচের তলার কমরেডরা কি ভাবছেন আলোচনায় তারা তা উপস্থিত করেন, তো হ্যাঁ, সে তো বটেই। ফলে এই জায়গাটায় আমার একটা আক্ষেপ থেকে গেল। তবে এখনো কিছু সম্মেলন বাকি আছে, সেগুলোর থেকে যতটা পারবো আহরণ করার চেষ্টা করব। ক্ষতিপূরণের চেষ্টা করবেন। হ্যাঁ। যেদিন আপনার নির্বাচন ওঠে তার আগের দিন আপনার সঙ্গে সেলিম সাহেবের একটা 40 মিনিট 45 মিনিটের একটা দীর্ঘ বৈঠক হয়েছিল। সেখানে কি কথা হয়েছিল? সেখানে কি ইঙ্গিত পেয়ে গেছিলেন? না, একদমই পাইনি। একদমই। ও আমাকে বুঝতেই দেয়নি যে ও সাসপেনশনটা উইথড্র করতে চলেছে বা সাসপেনশনটা আজকেই উঠে যাচ্ছে, একবারও আমায় বুঝতে দেয়নি। স্বাভাবিকভাবে আমাকে ডেকে ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়, সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়, আরজিকরের মুভমেন্ট, দুর্নীতি বিরোধী মুভমেন্ট, বাংলাদেশ কিভাবে হিন্দু মানুষের মনস্তত্ত্বকে বদলে দিচ্ছে, কতটা বদলে দিচ্ছে, এর বিপদটা কোথায়। এইসব করতে করতে আমার কোথায় গুণ, আমার কোনটা ভালো, আমার কোথায় দুর্বলতা, আমার কোথায় ত্রুটি, বা আমার কোথায় আরো সংযত হওয়া উচিত, কোথায় আরো এক্সপ্রেসড হওয়া উচিত, সবগুলো নিয়েই অনেক কথাও আমার সাথে বলে। এবং আমার একটা সময় একটা প্রশ্ন নিজের মনেই জেগেছিল, একজন তখন অব্দি তো আমি একটা সাসপেন্ডেড পার্টি সদস্যের সঙ্গে রাজ্য সম্পাদক এতক্ষণ কথা বলছেন কেন? এটা তো স্বাভাবিকভাবে ঘটার কথা না। সেটা আমি বুঝলাম তখন, যখন আমি চলে আসার পরে রাত্রে আমার জেলা সেক্রেটারি আমাকে ফোন করে জানালেন, সেলিম তাকে জানিয়েছেন যে আমার সাসপেনশন প্রত্যাহার করতে হয়ে গেছে। আপনার সাসপেনশন উঠে গিয়েছেন, তারপর সেলিম সাহেব বিবৃতি দিয়েছেন যে রাজ্য কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একটু যা বোঝার জন্য বলছি, আমাদের আপনার স্ট্যাটাসটা কি? স্ট্যাটাসটা আমি সম্পূর্ণ পার্টিতে যে যে জায়গায় ছিলাম সে যে জায়গায় আছি, কাজ করছি। এটা যারা কমিউনিস্ট পার্টি বোঝেন না, গঠনতন্ত্র বোঝেন না, তাদের ভিতর প্রশ্নটা যাচ্ছে। কারণ কথাটা তো ছিল এইটা যে পেন্ডিং এনকোয়ারি সাসপেন্ড। তার মানে কি? মানে এনকোয়ারি সাপেক্ষে সাসপেন্ড। এবার এনকোয়ারি কমপ্লিট, এনকোয়ারি কমিশন তার রিপোর্ট দিয়ে দিয়েছে, তাহলে তো আর পেন্ডিং এনকোয়ারি থাকলো না, তার মানে সাসপেনশন হ্যাজ বিন উইথড্রন। এবার এনকোয়ারি কমিটির রিপোর্ট অনুযায়ী কি করা হবে সেটা তো পার্টির রাজ্য নেতৃত্ব ঠিক করবে। এটাই তো কমিউনিস্ট পার্টি। এনকোয়ারি কমিশনের রিপোর্ট অনুযায়ী কি করা হবে সেটা তো XYZ ঠিক করবেন না, ABCD ঠিক করবেন না, রাজ্য কমিটি ঠিক করবে। ন্যাচারালি রাজ্য কমিটি তদ অনুযায়ী তারা যেরকম বুঝবেন। আমি তো আর জানি না এনকোয়ারি রিপোর্টে কি আছে, আপনিও জানেন না। এনকোয়ারি রিপোর্টে কি আছে সেটা রাজ্য কমিটি জানবেন, এবং রাজ্য কমিটি জেনে তারপর রাজ্য কমিটি যা করার করবেন। কিছু তথ্য আপনার কাছে আছে যে এই চক্রান্তের সঙ্গে কারা যুক্ত হয় পার্টির মধ্যে বা বাইরে, তদন্তের সাপেক্ষে কি সেটা আপনি বলবেন প্রকাশ্যে বা আদালতে, যে কোনো জায়গায়? আদালতে তো বলবোই। মানে এটা কারা কারা এর পেছনে রয়েছে বলে আপনার মানে মনে হয়? যদি একটু শেয়ার করা যায়। একটু তো বললাম, আদালতে বলবো।
আপনাকে শেয়ার করবো কেন? মানে আপনার কাছে কি যাবতীয় তথ্যই আছে? ষড়যন্ত্র প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য আছে। তার মানে আপনি সুযোগ পেলে সে মুখোশ আপনি খুলে দিতে পারেন? অবশ্যই খুলে দিতে পারি না, খুলবই। যেহেতু আপনাকে কলঙ্কিত করা হয়েছে, কালিমালিপ্ত করা হয়েছে, সেই কারণেই এই ব্যাপারটা আরো বেশি করে আপনার মধ্যে কি জন্ম নিয়েছে? না না, জন্ম নেওয়া মৃত্যু নেওয়ার তো কোনো ব্যাপার নেই। সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল হোক, সব ধরনের অপচেষ্টা নির্মূল হোক, সমস্ত অপপ্রয়াস সমাজে রুদ্ধ হোক, এটাই তো কমিউনিস্টদের চাওয়া। কমিউনিস্ট হিসেবে আমাকে তো এই ষড়যন্ত্রর প্রকৃত স্বরূপ সামনে আনতেই হবে, না হলে এই ষড়যন্ত্র কালকে আপনার বিরুদ্ধে হবে, পরশু আরেকজনের বিরুদ্ধে হবে। আপনি একই সঙ্গে মুখোশ খোলার কথা বলছেন, একই সঙ্গে যে মহিলা সাংবাদিকের কারণে আপনাকে এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছিল, মানে আপনি একই সঙ্গে সেই সাংবাদিককে ডিফেন্ডও করছেন, মানে এই ব্যাপারটা কেন? না না, দেখুন, ও তো সাংবাদিক, ওর ডিউটি করেছে, ওর চ্যানেল মালিক ওকে যেভাবে নির্দেশ দিয়েছে, ওর চ্যানেল ওকে যেভাবে নির্দেশ দিয়েছে, ও সেই অনুযায়ী কাজ করেছে। সুতরাং ব্যক্তি ও তো আমার শত্রু না। আপনাকে তো কমনলি বুঝতে হবে, এটা যদি ওর ব্যক্তিগত বিষয় হতো তাহলে ও ফেসবুক লাইভটা 4 ঘন্টা বাদে করতো না। ওর আমি ধরে নিলাম যে অভিযোগটা করছে সেটা সত্যি এবং ওকে সেটা মানসিকভাবে চরম বিপর্যস্ত করেছে। বিপর্যস্ততার প্রকাশ 4 ঘন্টা বাদে হবে কেন? বিজ্ঞানের কোন শাখায় আপনি বিপর্যস্ততার প্রকাশকে 4 ঘন্টা বাদে করাতে পারেন? বেরিয়ে গিয়ে পুকুরের সামনেই হতে পারতো, এখানে হতে পারতো, সামনে বড়নগর থানা, সেখানে যেতে পারতো, রাস্তায় দাঁড়িয়ে করতে পারতো। 4 ঘন্টা বাদে করলো কেন? প্রথম প্রশ্নটা তো আপনার এখান থেকে জন্মানো উচিত যে আপনি প্রথমে ওর দিকটা দেখুন। ওকে মেনে নিন যে ও সত্যি কথা বলছে, মেনে নিন যে ওর উপরে নির্যাতন হয়েছে, মেনে নিয়ে ভাবুন যে এটার যে এক্সপোজার, সেই এক্সপোজারটা 4 ঘন্টা ধরে সহ্য করবে কিভাবে? তাহলে আসলে কি সহ্য করলো না, আসলে কোনো পরিকল্পনার অংশ হলো? যে পরিকল্পনাটা এই 4 ঘন্টা ধরে সংগঠিত হলো, কোনটা সত্যি? আদালত খুঁজে বের করবে। দ্বিতীয়ত, ফেসবুক লাইভ করবার থেকে থানায় অভিযোগ করা, সেটার ভিতরে 5 ঘন্টার গ্যাপ কেন হলো? তার মানে থানায় অভিযোগ করব না এটা নিয়ে একটা সংশয় কিছুক্ষণ কাজ করেছিল নিশ্চয়ই। এক হচ্ছে থানায় অভিযোগটা এখান দিয়ে যাওয়ার সময়, যেহেতু আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে থানা, তখনই করা যেত। 2 হচ্ছে তখন করলাম না, থানার পাশ দিয়েই চলে গেলাম, পরের কাজ করলাম, অফিস গেলাম, অফিসের চ্যানেলের মালিকের সাথে কথা বললাম, এডিটরের সাথে কথা বললাম, ফেসবুক লাইভ করলাম। ফেসবুক লাইভ করে তখন তো আমি অভিযোগটা জানিয়ে দিয়েছি। তাহলে অভিযোগটা যখন আমি জানিয়েই দিয়েছি, তাহলে অভিযোগটা আবার সরকারিভাবে নথিবদ্ধ হোক। ফেসবুক লাইভ করে যেখানে বসে করলেন, সেখান থেকে থানায় আসতে যতটুকু সময় লাগে ততটুকু সময় বাদেই থানার অভিযোগটা হওয়া উচিত। সেটা হলো 5 ঘন্টা বাদে। তার মানে এই সময়ের ভিতর আবহাওয়া দেখা হলো, এই সময়ের ভেতর পরিবেশ দেখা হলো, এই সময়ের ভিতর ফোন রিসিভ করা হলো, এই সময়ের ভিতর ফোন করা হলো, এই সময়টার ভেতরে পরামর্শ নেওয়া হলো, এই সময়টার ভেতরে পরামর্শ দেওয়া হলো, এই সময়টার ভেতরে পরামর্শ কার কার কাছ থেকে নেব সেটা ঠিক করা হলো। এবার একজনের থেকে নেব নাকি প্রথম যার থেকে নিলাম সে দ্বিতীয় একজনের সঙ্গে কথা বলে পরের পার্টটার পরামর্শ দেবে ঠিক করলো। দ্বিতীয় যে সে তৃতীয় একজনের সঙ্গে কথা বলে কি পরামর্শ দেওয়া উচিত সেটা পুরোটা চূড়ান্ত করলো। তারপর এফআইআরটা লেখা হলো। কিন্তু এই পরামর্শ দিয়ে অভিযোগ করলে যেটা হয় সেটা হচ্ছে তার গোড়া একটা ফুল থেকে যায়। সেখানে তো লেখা হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরার ফ্রেম রেডি করে। কারণ এই যে আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন, তার আগে তো ক্যামেরার ফ্রেমটা রেডি করেছেন। তার মানে সেই সময় যদি আমি কোনো ঘটনা ঘটাই ইন্টারভিউ শুরুর আগে, আপনার ক্যামেরায় তো আপনি সেটা করতে পারবেন, হ্যাঁ কিংবা না বলুন? অবশ্যই, নিশ্চয়ই পাবো। তাহলে ক্যামেরার ফ্রেম, আমার ক্যামেরাম্যান ক্যামেরার ফ্রেম রেডি করে তন্ময় ভট্টাচার্যকে একটি নির্দিষ্ট জায়গায় বসতে বললে তিনি আবার কোলে বসে পড়ে বলেন আমি এইখানে বসবো, তাহলে এটা ক্যামেরায় রেকর্ড হওয়ার কথা। তো এত সমস্যা তো থাকেই না, এত পেন্ডিং এনকোয়ারি, সাসপেনশন, থানা, কিছুই তো থাকে না। এই ভিডিওটা চ্যানেল দেখিয়ে দিলে পাড়ার লোক এসে তো আমাকে মেরে পাড়ার থেকে বের করে দেবে। সে রাস্তায় না হেঁটে এত জটিল জটিল রাস্তায় হাঁটা কেন? বাইরের ইনফ্লুয়েন্স কতটা রয়েছে, কতটা আপনার দলের ভিতর থেকে কিছু তো মানুষ আছেন যারা আপনারও বিরোধী আপনারই দলে, মানে সেদিক থেকেও কি কিছু ইনফ্লুয়েন্স আছে? আমি জানি না আমার দলে আমার কেউ বিরোধী আছে কিনা। প্রশ্ন হচ্ছে
কমিউনিস্ট পার্টি একটা সজীব পার্টি, তো সব বিষয়ে সবসময় সকলে একমত হন না, দ্যাট ইজ ওকে। সে আমিও সব বিষয়ে একমত হইনি কোনোদিন, আজও সব বিষয়ে একমত না, অন্য অনেকেও সব বিষয়ে একমত না বা আমার মতের সাথে একমত না। এটা একটা জিনিস। আপনি যেটা বলছেন সেটা আর একটা জিনিস। আমার নিজের এটা মনে হয় না যে পরিকল্পনাটা যারা করেছেন তারা খুব একটা আর পাঁচজনকে জড়িয়েছেন বলে, অনেকটাই ব্যক্তিগত সুয়া থেকেই করা হয়েছে। তন্ময় ভট্টাচার্যকে সরাসরি অপদস্থ করাটাই উদ্দেশ্য, এটা কোনো রাজনৈতিক চক্রান্ত নয়। না না, দেখুন, তন্ময় ভট্টাচার্য তো রাজনৈতিক ব্যক্তি। তন্ময় ভট্টাচার্যকে অপদস্থ করলে রাজনৈতিক লাভ আছে এমনটা যদি কেউ মনে করেন, তাহলে তিনি রাজনৈতিক চক্রান্ত করেছেন। এখন তিনি কি মনে করেছেন আমি জানি না। এইবার তো সাসপেনশন উঠে গেল, রাজ্য কমিটির সিদ্ধান্ত হলো না, এবং এই পরিস্থিতিতে এবং আপনি একটা মোডে কাজ করছিলেন যেরকম আপনি এতদিন করেছেন, মাঝখানে কিছুদিন স্টপ ছিল অফিসিয়ালি, আবার যখন যেদিন সাসপেনশন উঠলো তার পরের দিন থেকে এখন তার মানে হচ্ছেন কিভাবে কাজ করছেন? এই তো গতকাল আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সভা ছিল, গেছিলাম। আজকে উত্তর ব্যারাকপুর এরিয়া কমিটির মিটিং এ যাব। কিছু কি বদলালো জীবন এই কয়েকটা দিনের মাঝখানে? খুব না একটা, আমার কাছে আসলে প্রথম থেকেই আমার বিশ্বাস ছিল যে যতই ষড়যন্ত্র হোক সত্য সামনে আসবে। সুতরাং আমার খুব একটা, আপনারা তো আগেও আমার ইন্টারভিউ নিয়েছেন, তখন কি আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনাদের মনে হয়েছে আমি খুব হতাশ, খুব ফ্রাস্ট্রেটেড, খুব বিষণ্ণ, আমার জীবন চলে গেল, এমন একটা মনোভাব নিয়ে কি দিয়েছি? বোধ হয় না। আজকেও কি আমি খুব উৎফুল্ল, খুব হাসি খুশি, খুব উজ্জ্বল, সবাইকে হারিয়ে দিয়েছি, আমি জিতেছি, এই মনোভাব থেকে দিচ্ছি? বোধ হয় না। আগের দিনও আমার মেন্টাল ব্যালেন্স যে জায়গায় ছিল আজকেও বোধ হয় সে জায়গাতেই আছে। আপনারা সাংবাদিক, আপনারা ভালো বুঝবেন। ফলে জীবনে চলার পথে অনেক ইনসিডেন্ট ঘটে, এটা একটা ইনসিডেন্ট, যে ইনসিডেন্ট থেকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে। আচ্ছা, আপনার এই নির্বাসনে যাওয়ার প্রক্রিয়া তো সে তো দেখিয়েছি যে আইসিসি যে প্রসেস, মানে পার্টির যা প্রসেস, সেই প্রসেসের ব্যাপারটা গেছে। কিন্তু ধরুন মানে আইসিসি রিপোর্ট জমা দেওয়ার পর আপনার সাসপেনশন উঠে গেল, যা যে মানে যে ব্যাপারটা দাঁড়ায় আর কি, যে প্রসেসে দাঁড়ায়, তো এরপর রাজ্য কমিটি সিদ্ধান্ত নেবে। এটা খানিকটা কি মানে সিপিআইএম এর দিক থেকে খানিকটা কি ট্যাকটিক্যাল মুভ, মানে আমি এই অ্যাঙ্গেল থেকে বলছি, বা খানিকটা ধরুন যাকে বলে ভাবমূর্তি খানিকটা ক্ষুণ্ণ হচ্ছিল দলের, সেই কারণে কি তড়িঘড়ি আপনার নির্বাচনটা তুলে নেওয়া হলো, পরে রাজ্য কমিটি জানাবে এরকম বলা হচ্ছে? এই প্রশ্নের উত্তর রাজ্য সম্পাদক দেবেন, আমি দেব না। দলের কি মনে হয়েছে, দল কেন করেছে, তার জবাব দেওয়ার দায় আমার না, দলের সম্পাদকের। মানুষের কাছে কি বার্তা, মানে আপনারা কি স্বপ্ন দেখাচ্ছেন নতুন? আমি মানুষের জন্য বক্তৃতা, পার্টি কর্মীদের জন্য। আমরা তো বরাবরই মানুষকে কথাই বলার চেষ্টা করেছি যে তুমি আসলে দরিদ্র হও, অশিক্ষিত হও, অনাহারের মধ্যে থাকো, উন্নয়ন তোমাকে ছুতে পারে না, এর কারণ কখনো কোনো ধর্ম বা ঈশ্বর না, এর কারণ আসলে রাজনীতি, এর কারণ আসলে অর্থনীতি। এই মুহূর্তে পৃথিবীর 1% মানুষ তাদের হাতে যা সম্পদ আছে তা হচ্ছে পৃথিবীর 93% মানুষের হাতে থাকা সম্পদের সমান। কোভিডকে ব্যবহার করার পরে এলন মাস্ক, যার প্রতি ঘন্টায় ইনকাম ছিল $19, সে এখন প্রতি ঘন্টায় ইনকাম করছে $120। বাট এটাকে 24 দিয়ে গুণ করুন পার ডে ইনকাম, তারপর সেটাকে 365 দিয়ে গুণ করুন। এই একই কথা জুকেরবার্গ বা বাকিদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের দেশে গৌতম আদানি, আর এরাই হচ্ছে আবার দীঘায় জগন্নাথ মন্দির আর মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানোর প্রধান কারিগর। ফলত এই সবকিছু মিলে মানুষকে বিভ্রান্ত করবার যে অপকৌশল, সেই বিভ্রান্তির বাইরে মানুষকে আনার চেষ্টাটাই আমাদের প্রথম চেষ্টা। খুবই কঠিন কাজ আজকের সময়ে, কারণ আজকের সময় তো খালি রাজ্য বা দেশের অভ্যন্তরে না, এদিকে বাংলাদেশ, ওদিকে প্যালেস্তাইন, গোটা পৃথিবী জুড়ে হচ্ছে পৃথিবীকে লুট করবার কারিগররা, তারা এই ধর্ম জাতি বিদ্বেষকে একটা উচ্চ গ্রামে নিয়ে চলে গেছে, এবং সেখান থেকে বের করে আনাটা খুবই কঠিন। কিন্তু মানুষের কাছে আমাদের ধারাবাহিকভাবে এই কথা বলে যেতেই হবে। তুমি যখন জন্মেছিলে তখন তুমি হিন্দু ছিলে না,
তুমি যখন জন্মেছিলে তখন তুমি মুসলমান ছিলে না, তুমি যখন জন্মেছিলে তখন তুমি খ্রিস্টান ছিলে না। তুমি কিছু বুঝতে না বুঝতেই তোমার পিতামাতার পরিচয়ে তোমাকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি ধর্মনিরপেক্ষতা প্রশ্নে বিজেপির সাথে কোনো জায়গাই নেই, এইটা তো বামপন্থীরা দীর্ঘদিন ধরেই করে আসছেন। তারপরও যদি ম্যাচেস স্কোর লাইন, ভোটের ম্যাচেস স্কোর লাইন সেটা 0, মানে তার মানে কি এটা কি বোঝানো সম্ভব হচ্ছে না লাস্ট 10-11 বছর ধরে? আসলে মানুষের ভোটিং ট্রেন্ড সেটাও বদলে গেছে। মানুষের ভোটিং ট্রেন্ড আর ইয়েস ভোট নেই, নো ভোট হয়ে গেছে। 2011 সালে মানুষ নো টু লেফট বলেছিল, 2016 থেকে মানুষ নো টু টিএমসি বলছে। 16তে আমরা সেই সুযোগটা ব্যবহার করতে পারিনি, 19-এ বিজেপি সে সুযোগটা ব্যবহার করেছে, তারপর থেকে বিজেপি সে সুযোগটা ব্যবহার করে যাচ্ছে। এই সব ভোটটাই হচ্ছে আসলে নো টু টিএমসি ভোট। এবং এটা বুঝতে পেরে টিএমসি মানুষকে ইন্ডিভিজুয়ালি, মানে ব্যক্তি ভোটার হিসাবে বিবেচনা করে, সামাজিক ভোটার না, রাজ্যের ভোটার না, রাষ্ট্রের ভোটার না, ব্যক্তি ভোটার, এই হিসাবে বিবেচনা করে সমাজ সম্পর্কে তোমায় ভাবতে হবে না, দেশ সম্পর্কে তোমায় ভাবতে হবে না, তুমি নিজেরটা ভাবো। এই আত্মকেন্দ্রিকতার জায়গায় নিয়ে গিয়ে তার ভোট শতাংশটাকে 38-এর ঊর্ধ্বে রেখে দিয়েছে। সেটা কখনো 44, কখনো 46, কখনো 43, কিন্তু 38-এর ঊর্ধ্বে যে ভোটটা, এই ভোটটা হচ্ছে ব্যক্তি ভোট। 38 পর্যন্ত ভোটটা রাজনৈতিক ভোট। আপনি যদি 1952 সাল থেকে নির্বাচন খেয়াল করেন, বাম আমলের 34 বছরের নির্বাচন খেয়াল করেন, তাহলে বাম বিরোধী শক্তির সবসময় 40-এর কাছাকাছি ভোট ছিল। তার 38 হচ্ছে তৃণমূল, 2 হচ্ছে কংগ্রেস আজকের পরিস্থিতিতে। এই 38টাকে 44, 45, 46-এ নিতে পারছে হচ্ছে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করে। এই আবাস যোজনায় যার পাকা ঘর, তাকে আবার ঘর দিয়ে তার ভোটটা নিশ্চিত করা হচ্ছে। যার ঘর নেই তাকে বিশ্বাস করে দেওয়া হচ্ছে না, কারণ তার ভোটটা নিশ্চিত করা যাচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার খুব ভালো প্রকল্প, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি পরিমাণ দুর্নীতি বাসা বেঁধে আছে তা আমরা কেউ জানি না। একই পরিবারের 3জন 4জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যে পরিবারের আয় 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকার বেশি, তাদের তো পাওয়ার কথা না, বা নেওয়া উচিত না সরকার দিলেও। সেই জায়গায় যে গরিব মানুষটা সত্যি সত্যি পেলে ভালো হয়, সেটা হচ্ছে না। ফলে এই যে ব্যক্তি ভোটার তৈরি করা, রাজনৈতিক ভোটের বাইরে গিয়ে, উন্নয়ন ভাবনার বাইরে গিয়ে, এটা তৃণমূলকে বাঁচিয়ে রাখছে। কিন্তু মানুষের ট্রেন্ড হচ্ছে নো টু তৃণমূল। ট্রেন্ড ইজ ভেরি ক্লিয়ার।